বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে মীর আব্দুল করিম কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হচ্ছে তোমাদের জন্য যুক্তিবিদ্যার অনলাইন ক্লাস। তোমরা যারা ইতিপূর্বে আমার সঙ্গে ক্লাসে অংশগ্রহণ করেছো তারা জানো যে গত কয়েকটি পর্ব থেকে আমাদের প্রথম পত্রের সহানুমান সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। ইতিপূর্বে আমরা কয়েকটি পর্ব সহানুমানের নিয়ম এবং গঠন, প্রকারভেদ ইত্যাদি নিয়ে কয়েকটি পর্বে আলোচনা করেছি। আজকে আমরা অবশিষ্ট নিয়ম এবং তার অনুপপত্তি সম্পর্কে আলোচনা করব। সহানুমান সংক্রান্ত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ প্রথম পত্রে আমরা যে অনুমান সংক্রান্ত বিষয় নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করি, মূলত সহানুমান সেটা হলো একটি প্র্যাকটিক্যাল ফিল্ড বা একটি বাস্তব প্রয়োগ ক্ষেত্র। মূলত আমরা এতদিন ধরে কিভাবে সঠিকভাবে অনুমান গঠন করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আর সেই আলোচনার মূল আলোচনা হলো সহানুমান সংক্রান্ত আলোচনা। তো যারা কয়েকটি পর্বে আমার সঙ্গে অংশগ্রহণ করেছে, আশা করি তাদের এই ব্যাপারে যথাযথ ধারণা জন্মেছে। আজকে আমরা অবশিষ্ট নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে বিষয়টি লক্ষ্য করবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের পাঠের শিরোনাম হলো মাধ্যম অনুমান তথা সহানুমানের চতুর্থ পর্ব। আজকের আলোচনার বিষয় হলো সহানুমানের নিয়মাবলী এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ। আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে বা করতে পারবে তা হলো সহানুমানের নিয়মাবলী ব্যাখ্যা করতে পারবে, সহানুমানের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ব্যাখ্যা করতে পারবে। তোমরা জানো যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয়, তাকে সহানুমান বলে। এবং প্রতিটি সহানুমানে কেবলমাত্র তিনটি যুক্তি বাক্য থাকে। তাদের মধ্যে প্রথম দুটি যুক্তি বাক্যকে আশ্রয় বাক্য বলা হয় এবং শেষে যে নতুন বাক্যটি গঠন করা হয় তাকে সিদ্ধান্ত বলা হয়। যেমন আমরা যদি উদাহরণ খেয়াল করি তাহলে দেখব, এখানে বলা হচ্ছে যে সকল দার্শনিক হন জ্ঞানী। এটি একটি যুক্তি বাক্য। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে অ্যারিস্টটল হন দার্শনিক, এটা আরেকটা যুক্তি বাক্য। এবং এই দুটি যুক্তি বাক্যের উপর নির্ভর করে গঠন করা হয় যে অতএব অ্যারিস্টটল হন জ্ঞানী। তাহলে এই যে দুটি বাক্যের উপর নির্ভর করে নতুন একটি বাক্য তৈরি করা হয়, নতুন বাক্যটিকে আমরা বলছি সিদ্ধান্ত। এবং যে দুটি বাক্যের উপর নির্ভর করে এই সিদ্ধান্ত গঠন করা হলো সেই দুটি বাক্যকে আমরা বলছি আশ্রয় বাক্য। আমরা জানি যে সহানুমানে হলো মোট তিনটি পদ থাকে। তার মধ্যে সিদ্ধান্তের যেটি বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা বলছি প্রধান পদ, এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে আমরা বলছি হলো অপ্রধান পদ। এবং আরেকটি পদ থাকে যেটি উভয় আশ্রয় বাক্যের মধ্যে বিদ্যমান থাকে কিন্তু সিদ্ধান্ত অনুপস্থিত থাকে। উভয় আশ্রমের মধ্যে বিদ্যমান থেকে
এই আসর বাক্য দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে, যার ফলে আমরা নতুন সিদ্ধান্ত গঠন করতে পারি। সেই পদটিকে আমরা বলছি যে হলো মধ্যপদ। যেমন এক্ষেত্রে হলো দার্শনিক হলো মধ্যপদ, কারণ এই দার্শনিক পদটি উভয় আসর বাক্যের মধ্যে বিদ্যমান রয়েছে। প্রথম বাক্যে হলো উদ্দেশ্য হিসেবে এবং দ্বিতীয় বাক্যে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়ে এই জ্ঞানী এবং অ্যারিস্টটলের মধ্যে একটি সম্পর্ক তৈরি করেছে, যার ফলে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি যে অ্যারিস্টটল হন জ্ঞানী। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রতিটি সমান মানে কয়টি করে পদ পাচ্ছি? প্রতিটি সমান মানে মোট হলো 3টে পদ পাচ্ছি। মূলত এই 3টে পদের হলো বিভিন্ন বাক্যের ক্ষেত্রে, যেমন আমরা জানি গুণ পরিমাণ অনুসারে যুক্তি বাক্য হলো মোট 4 প্রকার। সেটা হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য বা এই যুক্তি বাক্য, সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য বা এই যুক্তি বাক্য, বিশেষ সদর্থক যুক্তি বাক্য বা আই যুক্তি বাক্য এবং বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য বা ও যুক্তি বাক্য। তাহলে এই বাক্যের হলো বিভিন্ন পদের ব্যাপ্যতা বিভিন্ন ধরনের। যেমন এই যুক্তি বাক্যের হলো উদ্দেশ্যপদ ব্যাপ্য, কিন্তু বিধেয় হলো অব্যাপ্য। এই যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় উভয়ই ব্যাপ্য। আই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এবং ও যুক্তি বাক্যের হলো উদ্দেশ্য পদ অব্যাপ্য, কিন্তু বিধেয় পদ হলো ব্যাপ্য। তাহলে বাক্যের ক্ষেত্রে এই যে ব্যাপ্যতার যে নিয়মটি রয়েছে, যেহেতু যুক্তি বাক্য যুক্তিতে হলে বাক্যই ব্যবহৃত হয়, তাহলে এই বাক্যের হলো কখন কোন পরিস্থিতিতে কোন বাক্য ব্যবহৃত হচ্ছে এবং সেই ক্ষেত্রে হলো ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কোন পদ কি ধরনের ব্যাপ্য হচ্ছে কেউ ব্যাপ্য হচ্ছে, তার উপর নির্ভর করে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণীত হয়। দেখা যাচ্ছে যে প্রধান পদ হলো এই বাক্যের ক্ষেত্রে হলো, যেহেতু হলো এই যুক্তি বাক্যের বিধেয় এবং এই যুক্তি বাক্যের বিধেয় পদ অব্যাপ্য হয়, সেই কারণে এই ক্ষেত্রে হলো প্রধান পদ কিন্তু অব্যাপ্য। কিন্তু যদি এই জ্ঞানী এই পদটি হলো এই যুক্তি বাক্যের হলো বিধেয়ের পরিবর্তে যদি হলো উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে এই জ্ঞানী পদটি ব্যাপ্য হতো। অর্থাৎ সেই ক্ষেত্রে হলো এই যে প্রধান পদ, এই প্রধান পদটি কিন্তু এখানে অব্যাপ্যের পরিবর্তে ব্যাপ্য হতো। সুতরাং দেখা যাচ্ছে যে বাক্যে হলো পদের অবস্থানের উপর নির্ভর করে কখনো সেটি বৈধ হয় বা কখনো সেটি অবৈধ হয়। যদি স্বনমানের ব্যাপ্যতা সংক্রান্ত যে সমস্ত নিয়মাবলী আছে সেই নিয়মাবলী লঙ্ঘন হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেই যুক্তিটি অবৈধ যুক্তি হয়ে যায়। বা যে সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে যে সিদ্ধান্ত গঠন করা যাবে না, আমরা যদি সেই সমস্ত ক্ষেত্রে সেই নিয়ম লঙ্ঘন করে সিদ্ধান্ত গঠন করি, তাহলে দেখা যাচ্ছে সেই যুক্তিটি অবৈধ হয়। এখন আমরা যদি জানি যে প্রকৃত যুক্তি গঠন করতে গেলে পরে কোন কোন নিয়ম মানার প্রয়োজন হয় বা কোন কোন নিয়ম অনুসরণের প্রয়োজন হয়, এবং সেটি যদি আমরা মাথায় রেখে যদি কোনো যুক্তি গঠন করি, তাহলে দেখা যাচ্ছে সেই যুক্তিটি আমাদের বৈধ হয় বা অবৈধ হওয়ার সম্ভাবনা থাকে না। তোমাদের যুক্তিবিদ্যায় দেখা যাচ্ছে যে নিয়ম বলা হয় যে এই অনুমানটি এই নিয়মে গঠিত হবে, আবার যদি সেই নিয়ম নিয়ম না মানা হয় তাহলে কি ভুল হতে পারে সেটাও বলা হয়। অর্থাৎ আমরা যদি কোন কাজটি করতে হবে সেটা যদি জানি এবং কোন কাজটি না করলে কি ভুল হতে পারে সেটাও যদি জানি, তাহলে দেখা যাচ্ছে যে এই জানা বোঝার মাধ্যমে আমরা কিন্তু সঠিক কাজটি করতে পারি। তো অনুমানের বা যুক্তির ক্ষেত্রে এই সমস্ত নিয়মগুলো শেখানো হয় যে এই নিয়ম মানতে হবে, এই নিয়ম মানলে পরে এই কাজগুলো করা যাবে, আর যদি এই নিয়ম না মানা যায় তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের ভুল হয়। বা তোমরা যে সিদ্ধান্ত গঠন করতে চাচ্ছ, মানে যে উদ্দেশ্যে গঠন করতে দেখা যাচ্ছে সেটি আর তখন সঠিক হয় না বা বৈধ হয় না। যে কারণে প্রতিটা ক্ষেত্রে হলো নিয়ম মানার অত্যন্ত জরুরি। তোমাদেরকে সেই নিয়মে মোটামুটি মূলত হলো এই
বিভিন্ন যৌক্তিক আলোচনার মাধ্যমে শেখানোর চেষ্টা করা হয় বা অভ্যাস করানোর চেষ্টা করা হয়। আশা করি এর থেকে তোমাদের হলো বাস্তব জীবনে যদি তোমরা এই সমস্ত নিয়মগুলো অনুসরণ করো তাহলে দেখা যাচ্ছে যে সেটি তোমাদের জন্য ফলদায়ক হবে। আজকে আমরা হলো তাহলে স্বর্ণমানের এই গঠন আমরা জানলাম এবং দেখা যাচ্ছে যে পদের হলো বিভিন্ন জায়গায় অবস্থানের ফলে বিভিন্ন বাক্যে কখনো হলো সেই অনুমানটি বৈধ হয়, কখনো অবৈধ হয়। ইতিপূর্বে আমরা হলো স্বর্ণমানের যে 10টি নিয়ম আছে তার মধ্যে হলো 8টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা হলো নবম এবং দশম নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে আশা করি তোমরা মনোযোগ সহকারে নিয়ম এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি লক্ষ্য করবে। এখন বিভিন্ন উদাহরণের সাহায্যে আমরা নিয়মটি বোঝার চেষ্টা করি। কি বলা হলো যে কিছু এম হয় পি, কিছু এস হয় এম, অর্থাৎ কিছু এস হয় পি। এই ক্ষেত্রে আশ্রয় বাক্য যেগুলো হলো আই এবং আই, অর্থাৎ উভয় আশ্রয় বাক্য বিশেষ। উভয় আশ্রয় বাক্য বিশেষ হলে বলা হচ্ছে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমান করা সম্ভব না। এখন আমরা দেখি সেটি যাচাই করে। এখানে আমাদের হলো সিদ্ধান্ত ব্যাপ্যতা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে অপ্রধান পদও অব্যাপ্য হয়েছে এবং প্রধান পদও অব্যাপ্য রয়েছে। সুতরাং প্রধান পদ এবং অপ্রধান পদের ব্যাপ্যতার কোনো সমস্যা নেই। প্রধান পদ এবং অপ্রধান পদের ব্যাপ্যতার কোনো সমস্যা নেই, কেননা নিয়মে বলা হচ্ছে যদি আশ্রয় বাক্যে কোনো পদ অব্যাপ্য থাকে তাহলে তাকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, কিন্তু অব্যাপ্য থাকলেও তাকে ব্যাপ্য করা যাবে, কিংবা ব্যাপ্য থাকলেও তাকে ব্যাপ্য অব্যাপ্য উভয় করা যাবে। এখন যেহেতু এখানে হলো অপ্রধান পদ হলো অব্যাপ্য এবং প্রধান পদ ব্যাপ্য, সুতরাং প্রধান পদ এবং অপ্রধান পদের ব্যাপ্যতার কোনো সমস্যা এই অনুমানের ক্ষেত্রে নেই। তাহলে এখন আমাদের মধ্যপদ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রধান আশ্রয় বাক্যে মধ্যপদ উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা জানি যে প্রধান আশ্রয় বাক্যটি হলো আই যুক্ত বাক্য। আই যুক্ত বাক্য উভয় পদে অব্যাপ্য হয়, অর্থাৎ উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। যে কারণে দেখা যাচ্ছে যে মধ্যপদ হলো এই বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে যে হিসাবে ব্যবহৃত হোক না কেন তখন কিন্তু মধ্যপদ অব্যাপ্য হয়ে যাচ্ছে। আবার যেহেতু অপ্রধান আশ্রয় বাক্যটি হলো আই যুক্ত বাক্য, যে কারণে এরও হলো উভয় পদ হলো অব্যাপ্য, অর্থাৎ এর উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। যেখানে এক্ষেত্রেও যদি মধ্যপদ হলো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাহলে দেখা যাচ্ছে যে মধ্যপদ হলো অব্যাপ্যই থেকে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে মধ্যপদ হলো প্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য এবং অপ্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য। এখন উভয় আশ্রয় বাক্য যদি অব্যাপ্য হয় তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমান করা সম্ভব না, কেননা সহানুমানের ক্ষেত্রে বলা হয়েছে যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, সেটি প্রধান আশ্রয় বাক্যই হোক আর অপ্রধান আশ্রয় বাক্যই হোক। উভয় আশ্রয় বাক্য যদি ব্যাপ্য হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটি তো ব্যাপ্য না হয়, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য যদি মধ্যপদ ব্যাপ্য না হয় এবং অপ্রধান আশ্রয় বাক্য যদি মধ্যপদ ব্যাপ্য না হয় তাহলে কিন্তু এর থেকে কোনো বৈধ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব না, যেটি এক্ষেত্রে হয়েছে। এই ক্ষেত্রে সেই কাজটি করা হয়েছে যে কারণে সহানুমানের নিয়ম লঙ্ঘিত হয়েছে, এবং এই নিয়ম লঙ্ঘনের কারণে এই ক্ষেত্রে যে অনুপপত্তি দেখা দিয়েছে সেটি হলো কি অবৈধ, সেটি হলো অব্যাপ্য প্রধান পদজনিত, অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। তাহলে এই ক্ষেত্রে অনুপপত্তির নাম কি? এক্ষেত্রে অনুপপত্তি যেটি বা যুক্তিদোষ সেটির নাম হলো যে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। এখন যদি আমরা অন্য আরেকটি উদাহরণ খেয়াল করি তাহলে দেখব যেখানে কি বলা হচ্ছে যে কিছু এম হয় পি,
কিছু এস হয় এম, অর্থাৎ কিছু এস নয় পি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু উভয় আশ্রয় বাক্য হলো কি বিশেষ, এই ক্ষেত্রে উভয় আশ্রয় বাক্য হলো বিশেষ। প্রধান আশ্রয় বাক্যটি হলো আয় যুক্ত বাক্য, যে কারণে এর উভয় পদ হলো অব্যাপ্য, অর্থাৎ মধ্যপদ অব্যাপ্য এবং প্রধান পদ হলো অব্যাপ্য। আর অপ্রধান আশ্রয় বাক্যটি হলো অযুক্তি বাক্য, যে কারণে হলো এর উদ্দেশ্য পদ হলো অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য, অর্থাৎ এই ক্ষেত্রে মধ্যপদ অন্তত এক জায়গায় ব্যাপ্য হয়েছে, সুতরাং মধ্যপদের কোনো সমস্যা নেই, মধ্যপদ জনিত কোনো সমস্যা এই উদাহরণে নেই। আচ্ছা, তাহলে এখন হলো আমরা প্রধান পদ এবং অপ্রধান পদের লক্ষ্য করে সিদ্ধান্তে দেখা যাচ্ছে যে অপ্রধান পদ হলো অব্যাপ্য রয়েছে, সুতরাং এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর প্রধান পদ কি, প্রধান পদ ব্যাপ্য হয়েছে, প্রধান পদকে ব্যাপ্য হিসেবে গ্রহণ করা হয়েছে, যেহেতু এটি অযুক্তি বাক্য, অযুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হলো অব্যাপ্য এবং বিধেয় পদ হলো ব্যাপ্য। এখন অযুক্তি বাক্যের বিধেয় পদ হিসাবে প্রধান পদ ব্যবহৃত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এটি হলো ব্যাপ্য হয়েছে। এখন এটা আশ্রয় বাক্য কি আছে, এটি কিন্তু আশ্রয় বাক্য হলো অব্যাপ্য রয়েছে, যেহেতু আয় যুক্ত বাক্যের বিধেয় হিসেবে আশ্রয় বাক্য ব্যবহৃত হয়েছে, যে কারণে এই প্রধান পদটি কিন্তু আশ্রয় বাক্যে অব্যাপ্য আছে, কিন্তু অব্যাপ্য থাকার পরে একে সিদ্ধান্তে ব্যাপ্য হিসেবে গ্রহণ করা হয়েছে, যার ফলে এই ক্ষেত্রে হলো যুক্তি দোষ ঘটেছে বা নিয়ম লঙ্ঘিত হয়েছে। এই নিয়ম লঙ্ঘনের কারণে এক্ষেত্রে যে অনুপপত্তি দেখা যাচ্ছে সেটি হলো কি অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি। কি যুক্তি দোষ, যে অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি। আমরা যদি অন্য আর একটি উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখব যে এক্ষেত্রে হলো কি হয়েছে, এক্ষেত্রে হলো উভয় আশ্রয় বাক্য হলো বিশেষ যুক্তি বাক্য এবং নিয়মে বলা আছে যে যদি উভয় আশ্রয় বাক্য বিশেষ হয় তাহলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমান করা যাবে না। আচ্ছা, এই বিশেষ হওয়ার কারণে কি সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে হলো দেখা যাচ্ছে মধ্যপদ প্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য রয়েছে, অযুক্তি বাক্যের উদ্দেশ্য পদ যেহেতু অব্যাপ্য, যে কারণে হলো প্রধান আশ্রয় বাক্যের মধ্যপদ অব্যাপ্য, এবং আয় যুক্তি বাক্যের যেহেতু উভয় পদই অব্যাপ্য সেই কারণেও আয় যুক্তি বাক্যেও মধ্যপদ কি রয়েছে অব্যাপ্য রয়েছে। তাহলে মধ্যপদ উভয় আশ্রয় বাক্য অব্যাপ্য, মধ্যপদ যদি উভয় আশ্রয় বাক্য অব্যাপ্য থাকে তাহলে তার থেকে কোনো সিদ্ধান্ত অনুমান করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে হলো অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি ঘটে, এক্ষেত্রে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি ঘটে। এই উদাহরণে অপ্রধান পদ এবং প্রধান পদের ব্যাপারে কোনো সমস্যা নেই, যেহেতু অপ্রধান পদ অব্যাপ্য আর প্রধান পদ ব্যাপ্য হিসেবে গ্রহণ করেছে এবং এটি আশ্রয় বাক্য ব্যাপ্যই রয়েছে, সুতরাং প্রধান পদ এবং অপ্রধান পদের কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়, সমস্যা হলো মধ্যপদের ক্ষেত্রে। মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে কি হয়েছে, মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে হলো অব্যাপ্য রয়েছে, যে কারণে স্বর্ণমানের নিয়ম লঙ্ঘিত হয়েছে এবং এই ক্ষেত্রে অনুপপত্তির নাম হলো অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি। আমরা যদি অন্য আরেকটি উদাহরণ খেয়াল করি, তাহলে এক্ষেত্রেও কিন্তু উভয় আশ্রয় বাক্য হলো বিশেষ যুক্তি বাক্য এবং নিয়মে বলা হচ্ছে যে বিশেষ হলে তার থেকে কোনো উভয় আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমান করা সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে কি সমস্যা হয়েছে আমরা লক্ষ্য করি, এই ক্ষেত্রে মধ্যপদ হলো প্রধান আশ্রয় বাক্যে অব্যাপ্য রয়েছে কিন্তু অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য রয়েছে। মধ্যপদ প্রধান আশ্রয় বাক্যে হলো অব্যাপ্য রয়েছে কিন্তু অপ্রধান আশ্রয় বাক্যে
ব্যাপ রয়েছে, সুতরাং মধ্যপদের কোনো সমস্যা নেই, যে মধ্যপদ অন্তত একবার ব্যাপ হয়েছে। এখন প্রধান পদ এবং অপ্রধান পদ এবং প্রধান পদ। অপ্রধান পদ যেহেতু অব্যয়, সুতরাং অপ্রধান পদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন প্রধান পদ হলো ব্যাপ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, আশ্রয় বাক্য প্রধান পদ হলো ব্যাপ্য রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রধান বা অপ্রধান পদেরও সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম যে মধ্যপদের কোনো সমস্যা নেই, যেহেতু মধ্যপদ অন্তত একবার ব্যাপ্য হয়েছে। আবার হলো অপ্রধান পদ কিংবা প্রধান পদেরও কোনো সমস্যা নেই, ব্যাপ্যতার কোনো সমস্যা নেই। প্রধান পদ যেহেতু আশ্রয় বাক্য ব্যাপ্য আছে, সুতরাং সিদ্ধান্তে সেটি ব্যাপ্য হতে পারে বা সেটিকে ব্যাপ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রধান পদ, অপ্রধান পদ কিংবা মধ্যপদের সমস্যা নাই। তাহলে এই অনুমানে কি সমস্যা? এই অনুমানের সমস্যা একটাই, যে এই যে মধ্যপদ উভয় আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। মধ্যপদ কি করে? মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে অবস্থান করে তাদের মধ্যে প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে কি করে? সম্পর্ক তৈরি করে। কিন্তু দেখা যাচ্ছে যে মধ্যপদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে প্রধান পদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হয়নি কিংবা অপ্রধান পদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হয়নি। তাহলে দেখা যাচ্ছে মধ্যপদের সঙ্গে যদি উভয় আশ্রয় বাক্যের মধ্যে কোনো উভয় পদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি না হয়, তাহলে এই বাক্যের মধ্যেও কোনো সম্পর্ক তৈরি হয় না, এই উভয় আশ্রয় বাক্যের মধ্যেও কোনো সম্পর্ক তৈরি হয় না। যার ফলে এর উপর নির্ভর করে কোনো বৈধ সিদ্ধান্ত গঠন করা সম্ভব না। যে কারণে এইটি হলো পদের ব্যাপদ সংক্রান্ত কোনো সমস্যা না হলো, যেহেতু মধ্যপদের সঙ্গে পদগুলোর কোনো সম্পর্ক নেই, যে কারণে অনুমানে বলা হচ্ছে যে উভয় আশ্রয় বাক্যের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে মধ্যপদের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে উভয় আশ্রয় বাক্যের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। যার ফলে এর উপর নির্ভর করে যে সিদ্ধান্ত গঠন করা হয়েছে, এটি হলো বৈধ না। এখন আমরা অনুমানের সবচেয়ে নিয়ম, যেটি হলো 10 নিয়ম, সেই নিয়মের দিকে লক্ষ্য করি। কি বলা হচ্ছে? যে অনুমানের প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নর্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। কি বলা হলো? যে অনুমানের প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য যদি নর্থক হয়, তাহলে কি হবে না? তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। আমরা জানি যে অনুমানে মোট 3টি যুক্তি বাক্য থাকে, তাদের মধ্যে 2টি হলো যুক্তি বাক্যকে আমরা আশ্রয় বাক্য বলি, এবং এই আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে নতুন বাক্যটি গঠন করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। তো এই যে 2টি আশ্রয় বাক্য থাকে অনুমানে, এই আশ্রয় বাক্যের মধ্যে হলো একটি হলো প্রধান আশ্রয় বাক্য এবং অন্যটি হলো অপ্রধান আশ্রয় বাক্য। অর্থাৎ প্রধান পদ যে আশ্রয় বাক্যের মধ্যে থাকে সেটি হলো প্রধান আশ্রয় বাক্য, এবং অপ্রধান পদ যে আশ্রয় বাক্যের মধ্যে থাকে সেটিকে বলা হয় হলো অপ্রধান আশ্রয় বাক্য। বলা হচ্ছে যে প্রধান আশ্রয় বাক্য যদি বিশেষ হয় এবং অপ্রধান আশ্রয় বাক্য যদি নর্থক হয়, তাহলে তার থেকে কোনো সিদ্ধান্ত বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। এখন আমরা তাহলে মানে আমাদের এই নিয়মটি যদি আমরা বিশ্লেষণ, তাহলে দেখা যাবে যে এই নিয়মে যেটা মানে যে কথাটি বলছে সেটি হলো যে এই নিয়মের উপর নির্ভর করে আমরা বলতে পারি যে আই, ও, এই আশ্রয় বাক্য যুগল থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব না। কেন? এখানে হলো প্রধান আশ্রয় বাক্যটি বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নর্থক। এই আশ্রয় বাক্য যুগলে প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নর্থক। এই আশ্রয় বাক্য যুগলে প্রধান আশ্রয় বাক্য বিশেষ, অপ্রধান আশ্রয় বাক্য নর্থক। এটিতে হলো প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নর্থক। বলা হচ্ছে যে এই আশ্রয় বাক্য যুগল থেকে কি হবে না? এই আশ্রয় বাক্য যুগল গুলো থেকে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। এখন যদি আমরা উদাহরণ লক্ষ্য করি, তাহলে দেখি কি বলা হলো যে কিছু এম হয় পি, অপ্রধান আশ্রয় বাক্য হলো কিছু এস নয় এম, অতএব কিছু এস নয় পি। তাহলে কিছু এম হয়
পি কিছু এস নয় এম, এই দুটি হলো আশ্রয় বাক্য। এই আশ্রয় বাক্য যেহেতু প্রথমটিতে প্রধান পদ রয়েছে, সুতরাং এটি প্রধান আশ্রয় বাক্য, এবং দ্বিতীয়টিতে হলো অপ্রধান পদ রয়েছে, যে কারণে এটি হলো অপ্রধান আশ্রয় বাক্য। নিয়মে বলা হচ্ছে যে এই প্রধান আশ্রয় বাক্য যদি বিশেষ হয় এবং অপ্রধান আশ্রয় বাক্য যদি নর্থক হয়, তাহলে তার থেকে কোনো সিদ্ধান্ত বা বৈধ সিদ্ধান্ত অনুমান করা সম্ভব না, বা বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এক্ষেত্রে কি সমস্যা হয়। যদি আমরা প্রথমে মধ্যপদ লক্ষ্য করি, তাহলে দেখবো যেখানে যে প্রধান আশ্রয় বাক্যে মধ্যপদ অব্যপ্য রয়েছে, কিন্তু অপ্রধান আশ্রয় বাক্যে মধ্যপদ হলো ব্যাপ্য। যেহেতু অপ্রধান আশ্রয় বাক্যটা হলো বিশেষ নয়তক যুক্তি বাক্য, এবং বিশেষ নয়তক যুক্তি বাক্যের বিধেয় পদ হলো ব্যাপ্য হয়, যে কারণে এই ক্ষেত্রে মধ্যপদ ব্যাপ্য হয়েছে। যেহেতু মধ্যপদ অন্তত একবার ব্যাপ্য হয়েছে, যে কারণে মধ্যপদের কোনো ব্যাপ্যতা সংক্রান্ত কোনো সমস্যা এক্ষেত্রে নেই। এখন সিদ্ধান্তে আমরা লক্ষ্য করি, সিদ্ধান্তে আমরা জানি যে প্রধান পদ এবং প্রধান পদ থাকে, তাহলে সিদ্ধান্তে হলো প্রধান পদটি হলো বিশেষ, সুতরাং এটি আশ্রয় বাক্যে সিদ্ধান্তে হলো অপ্রধান পদটি হলো অব্যাপ্য, সুতরাং এটি হলো আশ্রয় বাক্য ব্যাপ্য বা অব্যাপ্য, যে কোনোটাতে থাকলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন প্রধান পদ কি হয়েছে? প্রধান পদ এই ক্ষেত্রে হলো ব্যাপ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, যেহেতু এটি সিদ্ধান্তটি হলো অযুক্ত বাক্য, অযুক্ত বাক্য বিধেয় পদ হলো ব্যাপ্য হয়, যে কারণে এক্ষেত্রে প্রধান পদটি হলো ব্যাপ্য। এখন সিদ্ধান্তে প্রধান পদ ব্যাপ্য হলো, এটি কিন্তু আশ্রয় বাক্য হলো অব্যাপ্য। সিদ্ধান্তে প্রধান পদ ব্যাপ্য হিসেবে গ্রহণ করা হয়েছে, অথচ এটি হলো আশ্রয় বাক্যে কি আছে? অব্যাপ্য রয়েছে। সুতরাং অব্যাপ্য পদকে কি করা হয়েছে? সিদ্ধান্তে ব্যাপ্য করা যায়। এখন নিয়মে বলা আছে যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, অথচ এখানকার আশ্রয় বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা হয়েছে, যার ফলে সম্মানের নিয়ম লঙ্ঘিত হয়েছে, এবং এক্ষেত্রে যে যুক্তি দোষ করবে সেটি হলো অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি। অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি। আমরা যদি আরেকটি নিয়ম খেয়াল করি, সেটা একটু দেখবো। এই ক্ষেত্রে প্রধান পদটি হলো বিশেষ, যেহেতু আইযুক্তি বাক্য, এবং অপ্রধান পদটি হলো কি বলে? প্রধান আশ্রয় বাক্যটি হলো বিশেষ, যেহেতু এটি আইযুক্তি বাক্য, এবং অপ্রধান আশ্রয় বাক্যটি হলো নর্থক, যেহেতু এটি হলো ই-যুক্তি বাক্য। আইযুক্তি বাক্যের উভয় পদ হলো অব্যাপ্য, এবং ই-যুক্তি বাক্যের উভয় পদই হলো ব্যাপ্য। সিদ্ধান্তে কি আছে? সিদ্ধান্তে হলো প্রধান পদ অব্যাপ্য, এবং কি বলে? প্রধান পদ হলো অব্যাপ্য, কিন্তু প্রধান পদ হলো প্রথমে আমরা মধ্যপদের বিষয় লক্ষ্য করি। মধ্যপদটি হলো প্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য রয়েছে, কিন্তু অপ্রধান আশ্রয় বাক্য হলো ব্যাপ্য রয়েছে, সুতরাং মধ্যপদের ব্যাপ্যতা সংক্রান্ত কোনো সমস্যা এক্ষেত্রে নেই। আচ্ছা, এখন হলো সিদ্ধান্তে যদি আমরা অপ্রধান পদ লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে সিদ্ধান্তের অপ্রধান পদ হলো অব্যাপ্য রয়েছে, তাহলে আর হলো আশ্রয় বাক্যে সেটি ব্যাপ্য রয়েছে। এখন দেখা যায় আশ্রয় বাক্যে ব্যাপ্য থাকার পরে সেটি সিদ্ধান্তে অব্যাপ্য হতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি মধ্যপদের ক্ষেত্রে লক্ষ্য করি, মধ্যপদ দেখা যাচ্ছে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, কিন্তু আশ্রয় বাক্যে সেটি অব্যাপ্য আছে, তাহলে আশ্রয় বাক্যে অব্যাপ্য থাকার পরে সেটিকে সিদ্ধান্তে ব্যাপ্য করা হয়েছে, যার ফলে সমমানের নিয়ম লঙ্ঘিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি সৃষ্টি হয়েছে। আমরা যদি একটি উদাহরণ লক্ষ্য করি, সেখানে কি বলা হচ্ছে যে কিছু এম নয় পি, কিছু এস নয় এম, অর্থাৎ কিছু এস নয় পি। তাহলে এক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যটা হলো বিশেষ, এবং অপ্রধান আশ্রয় বাক্য নর্থক। তাহলে প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নর্থক। উভয় আশ্রয় বাক্য কিন্তু এখানে বিশেষ, উভয় আশ্রয় বাক্য বিশেষ হলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমান করা যায় না। আবার প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নর্থক, যে কারণে এক্ষেত্রে বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। আচ্ছা, এর কারণ কি? এর কারণ আমরা লক্ষ্য করি
যে মধ্যপদের সঙ্গে কিন্তু প্রধান পদের কোনো সম্পর্ক তৈরি হয় না, কিংবা অপ্রধান পদের কোনো সম্পর্ক তৈরি হয় না। তাহলে যেহেতু মধ্যপদের সঙ্গে প্রধান পদ বা অপ্রধান পদের সম্পর্ক তৈরি হয়নি, সুতরাং এই বাক্য দুটির মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। এখন আমরা জানলে যে স্বর্ণমানের আশ্রয় বাক্যের মধ্যে পারস্পরিক সম্পর্কের কারণে কিন্তু তাদের উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করা হয়। কিন্তু যেহেতু মধ্যপদের সঙ্গে উভয় পদের সম্পর্ক না থাকার কারণে এই আশ্রয় বাক্যের মধ্যেও কোনো সম্পর্ক তৈরি নেই, যার ফলে এদের উপর নির্ভর করে যে সিদ্ধান্ত অনুমান করা হবে সেটি হলো বৈধ হবে না, যে কারণে এক্ষেত্রে সিদ্ধান্ত হলো বৈধ হয়নি। আমরা যদি এই উদাহরণটি লক্ষ্য করি তাহলে দেখব যে ক্ষেত্রে কি হয়েছে। এই ক্ষেত্রে হলো প্রধান আশ্রয় বাক্যটি হলো অযুক্তি বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যটি হলো প্রধান আশ্রয় বাক্যটি হলো বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নয়ার্থক। যেহেতু প্রধান আশ্রয় বাক্যটি অযুক্তি বাক্য, সে কারণে এটা হলো বিশেষ যুক্তি বাক্য অর্থাৎ বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য, এবং অপ্রধান আশ্রয় বাক্যটি যেহেতু যুক্তি বাক্য, যে কারণে এটা হলো নয়ার্থক যুক্তি বাক্য, সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য। বলা হচ্ছে যে প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নয়ার্থক হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া বা বৈধ সিদ্ধান্ত গঠন করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি সমস্যা? এই ক্ষেত্রে মধ্যপদের কোনো সমস্যা নাই, যেহেতু মধ্যপদ হলো অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য রয়েছে। যেহেতু অপ্রধান আশ্রয় বাক্যটি হলো নয়ার্থক যুক্তি বাক্য এবং নয়ার্থক যুক্তি বাক্যের উভয় পদে ব্যাপ্য থাকে, যেখানে মধ্যপদ এই ক্ষেত্রে হলো ব্যাপ্য হয়েছে। আচ্ছা, তাহলে মধ্যপদ যেহেতু এক জায়গায় অন্তত ব্যাপ্য আছে, সুতরাং মধ্যপদের কোনো সমস্যা নেই। এবং প্রধান পদ তাকে অপ্রধান পদ হলো আশ্রয় বাক্যে ব্যাপ্য থাকার কোনো সিদ্ধান্ত অব্যাপ্য হয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। তারপরে কে প্রধান পদ হলো প্রধান পদ আশ্রয় বাক্য ব্যাপ্য রয়েছে, সিদ্ধান্ত ব্যাপ্য রয়েছে। তাহলে দেখা যাচ্ছে প্রধান পদ অপ্রধান পদ এবং মধ্যপদের ব্যাপ্যতা সংক্রান্ত সমস্যা নাই। সমস্যা কোথায়? সমস্যা হলো যে মধ্যপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্কে। সমস্যা কোথায়? যে মধ্যপদের সঙ্গে প্রধান পদ বা অপ্রধান পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। প্রধান আশ্রয় বাক্য মধ্যপদকে মধ্যপদ সম্পর্কে এই প্রধান পদকে অস্বীকার করা হচ্ছে, এবং অপ্রধান আশ্রয় বাক্য হলো অপ্রধান পদ সম্পর্কে মধ্যপদকে অস্বীকার করা হচ্ছে, যার ফলে উভয় আশ্রয় বাক্যের মধ্যে কোনো সম্পর্ক তৈরি নেই। এবং যেহেতু উভয় আশ্রয় বাক্যের মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক নেই, যে কারণে এদের উপর নির্ভর করে যদি কোনো সিদ্ধান্ত অনুমান করা হয়, সেই সিদ্ধান্ত কি হবে না? সেই সিদ্ধান্ত বৈধ হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর জন্য আমরা কয়েকটি পর্বে স্বর্ণমানের বিভিন্ন নিয়ম সংক্রান্ত আলোচনা করলাম, যেখানে প্রথম নিয়মে বলা হয়েছিল যে প্রতিটি স্বর্ণমানের মোট হলো 3টি যুক্তি বাক্য থাকে। যেমন আমরা এক্ষেত্রে দেখছি যে সকল দার্শনিক হন জ্ঞানী, এরিস্টটল হন দার্শনিক অথবা এরিস্টটল হন জ্ঞানী, এর 3টি হলো যুক্তি বাক্য থাকে, যাদের মধ্যে প্রথমটিকে বলা হয় প্রধান, যে যুক্তি বাক্য হলো প্রধান পদ থাকে তাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য, এবং যে যুক্তি বাক্য হলো অপ্রধান পদ থাকে তাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য, এবং এই দুটি বাক্যের উপর নির্ভর করে যে বাক্যটি গঠন করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। স্বর্ণমানের দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যে প্রতিটি স্বর্ণমানে মোট হলো 3টি পদ থাকে। যেমন আমরা যদি এটি হলে খেয়াল করি, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জ্ঞানীটা হলো প্রধান পদ, অর্থাৎ সিদ্ধান্তের যে উদ্দেশ্য বিধেয় সেটিকে আমরা বলছি প্রধান পদ। তারপরে উদ্দেশ্য পদকে বলা হচ্ছে যে অপ্রধান পদ, এবং হলো যে পদটি হলো উভয় যুক্তি বাক্যের মধ্যে থেকে অর্থাৎ উভয় আশ্রয় বাক্যের মধ্যে থেকে এদের মধ্যে সম্পর্ক তৈরি করছে কিন্তু সিদ্ধান্ত অনুপস্থিত থাকছে, তাকে আমরা বলছি মধ্যপদ। যদি আমরা এই অনুমানটি সাংকেতিক রূপ দেখি তাহলে এটা দাঁড়ায় স্বর্ণমানের দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে যে মোট 3টি পদ থাকবে। এখন দেখা যাচ্ছে এই নিয়ম যদি না মানা হয় তাহলে এই ক্ষেত্রে হলো এটা অনুপপত্তি দেখা যায়, সেটা হলো কি চতুর্থ পদে অনুপপত্তি। যেমন এই অনুমানের ক্ষেত্রে খেয়াল করছে যে এখানে মোট হলো 4টি হলো পদ রয়েছে। এটা কিন্তু রাজা, রানী এবং রাজ্য শাসন করে এবং রাজা শাসন করে।
সম্মানে তৃতীয় নিয়মে বলা হয়েছিল যে সম্মান উভয় আসবাবকে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। আমরা জানি যে পদটি হলো উভয় আসবাবের মধ্যে সম্পর্ক তৈরি করে তাকে হলো মধ্যপদ বলা হয়। এই মধ্যপদ যদি উভয় আসবাবকে একবারও ব্যাপ্য না হয় তাহলে সেই ক্ষেত্রে হলো অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি দেখা দেয়। সম্মানের চতুর্থ নিয়মে বলা হয়েছিল যে আসর বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। আসর বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। যদি সেটি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে কি হতে পারে, যেহেতু হলো আসর বাক্য থেকে প্রধান পদ এবং অপ্রধান পদ নেওয়া হয়, সেই ক্ষেত্রে যদি ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হয় তাহলে অব্যাপ্য প্রধান পদ অথবা অব্যাপ্য অপ্রধান পদ জনিত অনুপপত্তির সৃষ্টি হতে পারে। এগুলো অবৈধ প্রধান পদ এবং অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তির সৃষ্টি হতে পারে। যেমন হলো আমরা এই অনুমানের ক্ষেত্রে দেখছি যে এখানে হলো অপ্রধান পদ হলো অব্যাপ্য, কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য করা হয়েছে, যার ফলে এক্ষেত্রে হলো অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি সৃষ্টি হয়েছে। আর এই অনুমানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রধান পদ হলো অব্যাপ্য থাকার ফলে সিদ্ধান্তে ব্যাপ্য করা হয়েছে, যার ফলে এক্ষেত্রে হলো অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে। সম্মানের হলো পঞ্চম নিয়মে বলা হয়েছিল যে উভয় আসর বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। উভয় আসর বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। যেমন এটি হলো সদর্থক যুক্তি বাক্য, এটি সদর্থক অর্থভেদের উপর নির্ভর করে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হলো সদর্থক যুক্তি বাক্য। সম্মানের হলো ষষ্ঠ নিয়মে বলা হয়েছিল যে উভয় আসর বাক্য নর্থক হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। আমরা জানি যে হলো প্রতিটি যুক্তি বাক্যে মধ্যপদের সঙ্গে প্রধান পদ এবং অপ্রধান পদের হলো সম্পর্ক তৈরি হয়, যার ফলে আমরা সিদ্ধান্ত গঠন করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে উভয় আসর বাক্য যদি নর্থক হয় তাহলে এই ক্ষেত্রে মধ্যপদের সঙ্গে প্রধান পদ বা অপ্রধান পদের কোনো সম্পর্ক তৈরি হয় না, যার ফলে এর উপর নির্ভর করে যদি কোনো সিদ্ধান্ত গঠন করা হয় সেটি হলো অবৈধ হয়ে যায়। সুতরাং এই ধরনের আসর বাক্য যেগুলো থেকে সিদ্ধান্ত গঠন করা যাবে না, অর্থাৎ এক্ষেত্রে হলো চার ধরনের বিষয় আছে। একটা হলো ইও, ও ই এবং ও। এই চার ধরনের আসর বাক্য যুগল থেকে এলে কি করা যাবে না, কোনো বৈধ সিদ্ধান্ত গঠন করা যাবে না। এই চার ধরনের অনুমান থেকে কি হবে না, কোনো বৈধ সিদ্ধান্ত গঠন করা যাবে না। যদি আমরা গঠন করতে যাই সেক্ষেত্রে প্রধান পদ বা অপ্রধান পদ যেহেতু সম্পর্ক তো দেয় না, সুতরাং সম্পর্ক না হলে তার প্রধান পদ এবং অপ্রধান পদের সাহায্যে কোনো সিদ্ধান্ত গঠন করা সেক্ষেত্রে সম্ভব হয় না। সম্মানের সপ্তম নিয়ম বলা হয়েছিল যে একটি আসর বাক্য নর্থক হলে সিদ্ধান্ত হলো নর্থক হবে। সম্মানের হলো অষ্টম নিয়মে যেটি বলা হয়েছে সেটা কি, একটি আসর বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত হলো বিশেষ হবে। সম্মানের হলো নবম নিয়মে যেটি বলা হলো সেটি হলো কি, যে সম্মানের উভয় আসর বাক্য বিশেষ হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। অর্থাৎ হলো আই আই, আইও, ও আই এবং ও, এগুলো হলো বিশেষ আসর বাক্য যুগল। এই ধরনের আসর বাক্য যুগলের কোনোটি থেকে কি হবে না, কোনো বৈধ সিদ্ধান্ত অনুমান করা যাবে না। যদি আমরা এই নিয়ম না মেনে কোনো যুক্তি গঠন করি তাহলে কি হবে, সেক্ষেত্রে হলো বিভিন্ন ধরনের অনুপপত্তির সৃষ্টি হবে। যেমন এই আসর বাক্য যুগল থেকে হলো বৈধ সিদ্ধান্ত গঠন করা যাবে না, কেননা এক্ষেত্রে হলো মধ্যপদ একবারও ব্যাপ্য হয়নি। তারপরে এই ক্ষেত্রে সমস্যা হয়েছে যে
অব্যাপ্য প্রধান পদ হলো সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গেছে, যার ফলে অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে। এবং সমন্বয়ের দশম নিয়মে যেটি বলা আছে সেটি কি, যে প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নর্থক হলে তা থেকেও কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না। অর্থাৎ এই ধরনের আশ্রয় বাক্য যুগল থেকে কোনো বৈধ সিদ্ধান্ত গঠন করা যাবে না। যে সমস্ত ক্ষেত্রে, যেমন এই যুক্তি বাক্যের কোনোটির সঙ্গে মধ্যপদের কোনো সম্পর্ক তৈরি হয়নি। হ্যাঁ, এই ধরনের যে যুক্তি বাক্যের কোনোটির থেকে কোনোটির মধ্যপদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি, যার ফলে যদি মধ্যপদের সঙ্গে যদি প্রধান পদ বা অপ্রধান পদের কোনো সম্পর্ক তৈরি না হয়, তাহলে তার থেকে কোনো সিদ্ধান্ত গঠন করা যাবে না। সুতরাং দেখা যাচ্ছে যে বৈধভাবে অনুমান গঠন করতে হলে আমাদের স্বনুমানের এই 10টি নিয়ম অবশ্যই পালন করতে হবে। যদি আমরা সেই নিয়মগুলো না পালন করি, তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অনুপপত্তির সৃষ্টি হবে বা বৈধভাবে অনুমান গঠন করা সম্ভব হবে না। সুতরাং যদি আমরা সঠিক নিয়মে অনুমান গঠন করতে চাই, তাহলে আমাদের এই নিয়মগুলো মনে রাখতে হবে এবং এইগুলো বিভিন্ন যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করে বিষয়গুলোর বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। আশা করি স্বনুমানের যে সমস্ত আলোচনা হলো, সেই সমস্ত আলোচনা থেকে তোমরা মোটামুটি স্বনুমান সম্পর্কে ধারণা পেয়েছো। ক্লাসগুলো বুঝতে সুবিধা হলে তোমরা এই ক্লাসগুলো আরও বারবার দেখতে পারো, দেখে তারপরে যদি কোনো সমস্যায় আমাদেরকে জানাতে পারো, হয়তো সেই বিষয় নিয়ে আবার আলোচনা হতে পারে। যাক, এই আমাদের এই যে মীর আব্দুল করিম কলেজ থেকে যে সমস্ত ক্লাসগুলো প্রচারিত হয়, সেগুলো মীর আব্দুল করিম কলেজের ওয়েবসাইটে, তারপরে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল এবং যশোর শিক্ষা বোর্ডের অনলাইন ওয়েবসাইটে তোমরা ক্লাসগুলো পাবা। সেখান থেকে তোমরা বারবার ক্লাসগুলো দেখে ধারণা আরও স্বচ্ছ করতে পারো। সবাই নিয়মিত পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনগুলো তোমাদের সুন্দর হোক। আগামীতে যুক্তিবিদ্যা নিয়ে আরও আলোচনার আশা রাখছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।